একটা ত্রিভুজ। আমরা এর আগের ক্লাসে এক্সামও দিয়েছি যে একটা ত্রিভুজের ভূমি আছে, সবাই খাতা কলম নিয়ে বসো, আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারবে না। উচ্চতা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে কিন্তু কোশ্চেনে ওরা বলে দিবে, ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং লিখো, ঠিক আছে? অথবা বলবে 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ফ্লোচার্ট, অ্যালগরিদম অথবা সি প্রোগ্রাম লিখো। তা আমরা জানি যে ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্রটা আমাকে কে সবার আগে বলতে পারবে দেখি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভেরি গুড, থ্যাংক ইউ বাবা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমি ফর্মুলা দেখে বুঝতে পারছি আমার এই প্রোগ্রামে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে ইনপুটের জন্য, একটা হচ্ছে ভূমির জন্য বি আর উচ্চতার জন্য হচ্ছে ধরো এইচ, আর আউটপুটের জন্য একটা চলক নিতে হবে বা ভ্যারিয়েবল নিতে হবে এরিয়া, ধরে নিলাম এরিয়া। তার মানে আমার এই প্রোগ্রামটাতে আমি ইউজ করব, আমার প্রসেসিং এর ফর্মুলাটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ। এটা দিয়ে আমি ফ্লোচার্ট করেছি, অ্যালগরিদম করেছি, সি প্রোগ্রামিং করেছি। এখন এই প্রশ্নটা ভূমি এবং উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আসলে তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই পারবো, এবং এটা আমরা পেরেছি। যারা পারেনি প্লিজ তাদেরকে অনুরোধ করছি, বাবারা সামনে আমাদের বড় প্রোগ্রাম আসবে, তাই না? আমরা ছোট প্রোগ্রাম গুলো যদি ফাঁকিবাজি করি, বড় প্রোগ্রাম গুলো কিচ্ছু বুঝবো না। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা মিসের রেকর্ড দেখে হোক যেভাবে বুঝে নিন। আচ্ছা, তাহলে 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ফ্লোচার্ট ও অ্যালগরিদম লিখো, ঠিক আছে? এটা তো আমরা এখন এইটা কি করব? 3 বাহু মানে কি? এখানে এ আছে, বি আছে, সি আছে। অথবা আমি যদি একদম রিয়েল ভ্যালুটা বলি, হ্যাঁ, ধরো একটা জমি তুমি ক্ষেত্রফল বের করবে, ঠিক আছে? মানে আমাদের জমিগুলোতে এইভাবে থাকে, যখন ক্ষেত্রফল বের করে তখন কি করে, এইভাবে এটাকে ত্রিভুজ হিসেবে গণ্য করে, এটা বের করলে এটা অলরেডি ডবল করলেই হয়ে যায়। তার মানে ধরো একটা জমির এটা হচ্ছে 19 মিটার, এই পাশটা হচ্ছে 21.5 মিটার, আর এটা হচ্ছে 30.5 মিটার, ঠিক আছে? তার মানে এই বাহুটাকে তুমি এবার নাম দাও এ, এই বাহুটাকে নাম দাও বি, আর এই বাহুটাকে নাম দাও সি। তো যেই ত্রিভুজের এরকম 3টা বাহু আছে, হ্যাঁ, 3টা মাপ আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি কেউ সূত্রটা জানি নাকি আমি বলে দিব? বলো বাবা। A is equal to S root S minus A S minus into S minus A into S minus B into S minus C. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। মুনিয়া এখানে এটা কি বাবা? প্রথম বাহু। প্রথম বাহু মিস, এখানে মানে কি হচ্ছে হবে? এরিয়া 19 মিটার। ভেরি গুড, ভেরি গুড। একবার তুমি যদি এ ডিক্লেয়ার করে ফেলো চলক হিসেবে, তুমি কখনোই আরেকটার জন্য এই চলক ইউজ করতে পারো না। এর জন্য আমরা এখানে এ না দিয়ে এরিয়া নিয়েছি। তাহলে আবারও যারা তোমরা ইনভলভ ছিলে অ্যানসারটাতে, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিদের জন্য বলছি বাবারা, এইটার ক্ষেত্রে 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম হচ্ছে এরিয়া ইকুয়াল টু বা ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এখন কে আমাকে বলতে পারো রুবাত এসটা কি বাবা? সামি এসটা কি? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এস এর সূত্রটা কি আমাকে অভি বলতে পারো বাবা? অভি, এস এর সূত্র বলবেন? হ্যাঁ, এস এর সূত্রটা কি হবে বাবা? a/2 a plus b plus c by 2। ভেরি গুড, এ প্লাস, অভি মাইক্রোফোনটা মেবি সমস্যা করছে, এনিওয়ে a plus b plus c by 2। তার মানে আমার এই প্রোগ্রামটার জন্য আমার দুটো ফর্মুলা লাগবে। একটা হচ্ছে কম্পিউটারকে তুমি বলে দিবে যে কম্পিউটার
এই যে যে জমিটার ক্ষেত্রফল আমরা দেখবো মাপবো, সেই জমিটা তুমি শুরুতে আগে ওর অর্ধপরিসীমা বের করো। অর্ধপরিসীমা হচ্ছে জমির যে 3টা মাপ আছে সেই 3টা মাপকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ দাও। এখন জমির মাপগুলোকে আমরা কিভাবে এখানে ডিক্লেয়ার করেছি? চলক ব্যবহার করে। আমি বলেছি এখানে যে কম্পিউটার শুনো, প্রথম মাপটার নাম নাও এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি। তাহলে ম্যাম আমি এই সূত্রটা বুঝি নাই ম্যাম এরিয়া। বাবা এটা হচ্ছে সারা পৃথিবীতে সার্বজনীন যে যে কোনো ত্রিভুজের অর্ধপরিসীমা হচ্ছে a = a + b + c / 2। এটা তোমরা ম্যাট্রিকে শিখেছো বা এখনকার তোমাদের হায়ার ম্যাথে হয়তো অ্যাপ্লাই করছো। এটা হচ্ছে মানে আগের জানা জিনিস। তারপরে মিস বলছি অর্ধপরিসীমা হচ্ছে ম্যাম আমাদের জন্য কষ্টকর। তোমাদের জন্য কষ্টকর, রাইট, তোমাদের জন্য কষ্টকর বাবা, কিন্তু খুব বেশি কষ্ট না। তুমি যদি তোমার জমির মাপ কোনোদিনও বড় হয়ে যখন এই কাজটা করবে তখন মিসের কথা মনে পড়বে। তুমি দেখবে যে মাপতে আসবে তারা তো ভুলভাল করে। কেন সাথে একজন ইঞ্জিনিয়ার মানুষ রাখে জানো? শুধুমাত্র এইসব ক্যালকুলেশনের জন্য। তো তোমরা যদিও কষ্টকর কিন্তু তোমরা শিখে ফেলে একটা নতুন জিনিস, জানতে কোনো কষ্ট নেই বাবা। তাহলে ত্রিভুজের অর্ধপরিসীমা ইকুয়াল টু কত? ত্রিভুজের অর্ধপরিসীমা হচ্ছে a = a + b + c / 2। আর তারপরে ক্ষেত্রফল তুমি যখন অর্ধপরিসীমা পেয়ে গেলে এরপর তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ক্ষেত্রফলটা হচ্ছে ম্যাম মানে প্রথম সূত্রটা কি জন্য দিলাম, যে এরিয়া প্রথম সূত্রটা? তুমি এস এর মান বের করবা, তারপরে এরিয়া বের করবা। এই কারণে দুইটা Right. ফর্মুলা লাগবে। হ্যাঁ সামি, তুমি এটা দিকে তাকাও বাবা, আমাদের প্রবলেমটার দিকে তাকাও। আমাদের প্রবলেমটা হচ্ছে 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম লিখো। এখন বাবা 3 বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বাই ডিফল্ট সূত্র হচ্ছে এটা, area = √s * s - a * s - b * s - c। সামি তুমি কি এই বিষয়টা এখন বুঝেছো বাবা? ম্যাম আমরা যে ওই যে আরেকটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ম্যাম ওইটা তাহলে কিসের সূত্র ছিল? দেখি ওটা আমি শুরুতে বলেছি, দেখি অন্য কেউ আনসার করো তো, ওটা তাহলে কি ছিল? কারণ ও তো বুঝতে পারছে না আমাদের ম্যাম ওটা friend কে হচ্ছিল আমরা- ত্রিভুজের জন্য। ম্যাম ওটা জি হ্যাঁ রিফাত আবার বলো, ক্লিয়ার করে বলো। ম্যাম বলেছি ওটা তো শুধুমাত্র ত্রিভুজের জন্য, 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হচ্ছিল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল, এটাও তো ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু ম্যাম এটা তো 3 বাহু লেখা আছে ম্যাম, ওইটা তো 3 বাহু নাই ম্যাম। ওটাতে কি লেখা ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল। নো হয়নি। মিস ভূমি ও উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। গুড, ভেরি গুড। ওইটাতে লেখা ছিল ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। থ্যাংক ইউ সো মাচ মুনিয়া। আর সামিকে থ্যাংক ইউ। সামি যখনই এরকম ধরনের প্রবলেম অ্যারাইজ হবে, প্রশ্ন করবে, অন্য সবাই জানতে পারবে। ত্রিভুজের ক্ষেত্রফলের অনেকগুলা সূত্র আছে, আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কাজ করতে হয়। Right, ভূমি right, উচ্চতা দেওয়া একদম থাকলে ওই সূত্র দিয়ে করতে হয়, আর 3টা বাহু দেওয়া থাকলে এই সূত্র দিয়ে করতে হয়। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সামি বাবা, তুমি এইচএসসি তে 2 ভাবে ত্রিভুজের ক্ষেত্রফলের প্রবলেম পাবে। তোমার কোশ্চেনে লেখাই থাকবে ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং লিখো। অথবা লেখা থাকবে 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং, যেটা কিন্তু মিস এই ক্লাসের শুরুতে আলাদা করে লিখে বলে দিয়েছিলাম। সামি তাহলে তুমি বুঝতে পেরেছো বাবা এটা কোন ত্রিভুজের ক্ষেত্রফল? কোনো ভয় পাবে না, তুমি রিল্যাক্সলি বুঝো। প্রত্যেককে বলছি, শুধু সামি না, সবাইকে বলছি রিল্যাক্সলি বুঝো, তাহলে দেখবে যে কোনো কষ্ট নেই, বরঞ্চ পড়ালেখাটা দেখবে যে অনেক সহজ। হ্যাঁ নাহিন, আজ নাহিন, আমি জানি এটা কে, ও আনসার দিয়েছে যে হাইট এন্ড বেস। থ্যাংক ইউ বাবা। হাইট এন্ড বেসের উপর ডিপেন্ড করে যে সূত্রটা সেটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর যখন 3 বাহু বিশিষ্ট হবে তখন আমরা এই সূত্রতে যাব। সামি তুমি মাইকটা অন করো বাবা, মিসকে বলো, তাহলে মিস বুঝতে পারবে যে তুমি বুঝতে পারছি ম্যাম। ওকে বাবা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের সূত্রটা আমি আবার লিখছি। এক্ষেত্রে এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস। এই যে এসটাকে আনছি, এসটা কি সেটা কম্পিউটারটা আগে একটু বলে দেবো যে কম্পিউটার
এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। তারপর তুমি বলবে যে কম্পিউটার এবার শুনো, তোমাকে তো এস এর ভ্যালু আমরা দিয়ে দিলাম, তুমি এস এর ভ্যালুটা পাওয়ার পর এবার তুমি এরিয়া বের করবে। সেই এরিয়ার সূত্র হচ্ছে root over s into s minus a into s minus b into s minus c। এবার তোমরা সবাই সূত্র দেখলে, এবার আমাকে বলো, আমরা সূত্র দেখেই বুঝে ফেলতে পারবো আমার এই প্রোগ্রামের চলক কয়টা ও কি কি। কে আমাকে বলতে পারবে এই যে সূত্র দুটো আমি লিখেছি, এই সূত্রতে দেখে কে বলতে পারবে এই প্রোগ্রামে মোট কয়টা চলক ব্যবহৃত হতে পারে? 5টা। এস পাঁচটা। 1 2 3 পাঁচটা, 5টা। 5টা হবে। মোটামুটি সবাই একটু বলো, যে এই তিনজন বলেছে পাঁচটা তোমরাও বলো। 5টা হবে ম্যাডাম। আচ্ছা, তাহলে আমাকে বলেন তো ইনপুটের জন্য যে ভ্যালুটা আমরা মানুষরা দিব কম্পিউটারকে, ইনপুটের জন্য চলকগুলো কি কি? এ বি সি। এ বি সি, ভেরি গুড। প্রসেসিং এর জন্য কোনটা ব্যবহৃত হবে? এস আর এরিয়া। এরিয়া। এস আর এরিয়া দুটোই লাগবে। ভেরি গুড। তার মানে এই তিনটা সরাসরি ইনপুট চলক আর এরিয়াটা হচ্ছে আউটপুট চলক, আর এসটা হচ্ছে বেচারা প্রসেসিং এর জন্য আমরা ব্যবহার করছি। এইবার এই পর্যন্ত কে বোঝো নাই আমাকে একটু বলো যে মিস আমি এই জায়গাটা বুঝতে পারিনি যে এখানে কিভাবে 5টা চলক হলো। আকাশ রয়, তুমি তো অনেক ভালো এক্সাম দিয়েছো বাবা, মিসকে একটু বলো তো তোমার 5টা চলক কিভাবে হলো তুমি বুঝেছো? আকাশ, তারপর আজ নাহিন, তোমার মাইকটা কি তুমি কে আজ নাহিন থেকে কে ক্লাস করছো মিস বুঝতে পারছি না বাবা, মাইক আনমিউট করে মিসের সাথে কথা বলতে হবে না বলো তো। অভি, তুমি কি বুঝেছো বাবা? অভি, এসটা কিসের জন্য? এসটা হচ্ছে এই যে বাবা অর্ধ পরিসীমা, কারণ এই সূত্রটাতে আমাদের এস থেকে ব্যবহার করতে হবে, যেহেতু তোমার ক্ষেত্রফল বের করার জন্য এস কে ব্যবহার করতে হবে, এর জন্য এস এর সূত্রটাকে এটাও তো আমার কম্পিউটারকে বলতে হবে, কারণ কম্পিউটার তো মানুষ নয়, ও তো মেশিন, ওকে আমার সব সূত্রগুলো দিতে হয়। বুঝতে পেরেছো বাবা? এর জন্য এসটা লাগবে এখানে। ফারহানা, তুমি বুঝেছো? ফারহানা, ইতমাম, ইতমাম বাবা বুঝেছো? জি মিস বুঝছি। ওকে, ফারহানা সাদিয়া বলেছো বুঝেছো। প্লিজ মিস কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলো যে মিস আমরা এই জায়গাটা বুঝিনি বা এটা বুঝেছি, তাহলেই মিস আগাতে পারবো। না কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তার মানে আমরা বুঝে গিয়েছি যে এই প্রোগ্রামে ইনপুট হচ্ছে এবিসি, আউটপুট হচ্ছে এরিয়া, আর এসটাকেও তুমি আউটপুট হিসেবে ব্যবহার করতে পারো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ রিয়াজ স্যার উপরের সূত্রটাতে ওই 2টা ধরা হলো না কেন? বাবা, ট্রুথ একটা সরাসরি ভ্যালু, এটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, এটা হ্যাঁ, আমরা এটা মান কখনো পরিবর্তন হবে না, এটা ভেরিয়েবল না। রাইট, এটা একটা ধ্রুবক বাবা। ভালো কোশ্চেন করেছো। এখানে দেখো এর আগে ছিল আমাদের 0.5 ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইটা তো কনস্ট্যান্ট, এটার মান অপরিবর্তনীয়, অতএব এইটা আমাদের কখনোই ইনপুট আউটপুট না। ইনপুট আউটপুট হচ্ছে যার ভ্যালু আমরা দিব, যেটা পরিবর্তনশীল। আচ্ছা, আমি যখন প্রোগ্রামটা রান করাবো তখন তোমাদেরকে আবার বুঝিয়ে দিব কেন পরিবর্তনশীল কথাটা বলছি। শুধু মনে রেখো, আমরা মানুষরা যে ভ্যালু গুলো দিব, ধরো তুমি তোমার ক্যালকুলেটরে যখন বাবা যোগ করো, তুমি কি সারা জীবনে 2 আর 3 2 প্লাস 3 যোগ করো? তা কিন্তু নয়। প্রথমে তুমি 2 আর 3 যোগ করছো, তারপর তুমি অন্য কিছু যোগ করছো। তার মানে কি, ইনপুট গুলো হচ্ছে আমরা যে মানগুলো দিই, হ্যাঁ, সেই মানগুলো হচ্ছে ইনপুট, এবং এগুলো পরিবর্তনশীল, সারাক্ষণ পরিবর্তন হচ্ছে। আর কম্পিউটার আমার মানের উপর ভিত্তি করে যে রেজাল্টটা দেয় সেটা হচ্ছে আউটপুট। এগুলো পরিবর্তন হয়, এগুলো কোনো মান না। হ্যাঁ, এগুলো হচ্ছে চলকগুলো হচ্ছে যেখানে মানগুলো অস্থায়ীভাবে থাকবে, এর জন্য এই চলকগুলো হচ্ছে তোমার এরকম এবিসি এইভাবে লিখতে হয়। আর যেটা একটা ভ্যালু, টু নিজেই একটা ভ্যালু বহন করে, ওইটাকে আর এখানে কিছুই লিখবো না, এখানে আর দিব না। আচ্ছা, আমি আসলে বোঝাতে যে অনেক বেশি কথা বলে ফেলি, পরবর্তীতে আমি টাইমই পাই না।
মিস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সি প্রোগ্রামিং এর প্রোগ্রামিং করানো শুরু করেছে, হ্যাঁ, তোমরা ওইখানেও ভিডিওগুলো পাবে। হ্যাঁ মিস দেখছি। ম্যাম দেখেছি ম্যাম, ফ্লো চার্ট করাইছেন ম্যাম। হ্যাঁ ম্যাম লিংকটা কালকে একটু আমি দিয়ে দিন ম্যাম। হ্যাঁ বাবা, ম্যাম ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিন ম্যাম। আচ্ছা আমার মিসের নামেই আছে, ফারহা জাহান লতা নামেই আছে। তারপর আমি চ্যানেলের লিংকটা দিয়ে দিব, ইউটিউব চ্যানেলের লিংকটা ড্রপ বক্সে দিয়ে দেব। আচ্ছা, এই 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট অ্যালগরিদম। আমরা জানি যে ধাপগুলোকে যখন আমরা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ধাপগুলোকে যখন আমরা কি করতে পারি, লিখিতভাবে প্রকাশ করি, সেটা হচ্ছে অ্যালগরিদম। ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট এ বি সি। আবার একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে, সেটা হচ্ছে যখনই তোমরা ফ্লোচার্ট করবে, অ্যালগরিদম করবে, সি প্রোগ্রামিং করবে, শুরু আর শেষ তো আছে। শুরুর পর তোমরা যে কাজটা করবে, ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই 3টা ধাপ মাথায় রেখে কাজ করবে, দেখবে খুবই সহজ। ইনপুটের পর প্রসেসিং, প্রসেসিং এর পর আউটপুট। এই যে দেখো শুরু করেছি, তারপরে চলে গিয়েছি ইনপুট এবিসি। দেখেছো, আমরা আমাদের এই প্রোগ্রামে ইনপুট এবিসি আমরা জেনেই গিয়েছি যে 3টা বাহুর জন্য এবিসি। ম্যাম হ্যাঁ ম্যাম, ম্যাম প্রসেসিং এ কি এস আগে হবে না এডি আগে হবে? বুঝিনি। ও না ম্যাম, আমি বলতেছিলাম আমরা যে প্রসেসিং এ সূত্র বসাতে হয় না প্রসেসিং এ, হ্যাঁ ওইটাতে বলছি এস আগে দিব না এডি আগে দিব? এস এরটা আগে দেবো বাবা, মানে অর্ধ পরিসীম আগে নাকি ক্ষেত্রফল? তুমি অবশ্যই এস এরটাই আগে দেবে। কিন্তু এখানে ওকে দেখা, আচ্ছা দেখি আমরা। ম্যাম আপনি যেভাবে অ্যালগরিদম দিয়েছেন এভাবে দিলে কি হবে ম্যাম? এইভাবে, হ্যাঁ বাবা। ও আর একটু বড় করে লিখতে চাচ্ছ? তুমি কিভাবে চাচ্ছ বাবা? মানে ম্যাম আর কি কোনো কথা লিখতে হবে এর না না সাথে? না না না, এটা আমি মিসের প্রথম ক্লাসে বলেছি যে অ্যালগরিদম শর্ট করে লিখলে কোনো সমস্যা নেই। শুরু করি, ইনপুটের তথ্য এ বি। ম্যাম এক্সামে আমি ম্যাম মানে একটু ওসব লিখে ফেলছি ম্যাম। শুরু করি তারপরে হ্যাঁ ইনপুট কোনো এগুলো। ব্যাপার না, ওইটা লিখলে তো আরো ভালো বাবা, ওটা লিখলে আরো ভালো। মানে কোনোটার জন্য কোনো নাম্বার কাটা যাবে না। আচ্ছা, মিসের চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে, বাট এখন কেউ ঢুকো না প্লিজ, পরে ভুলে এখন দিয়েছি। আচ্ছা, আমরা আবার বুঝি। শুরু ইনপুট এবিসি, এবার প্রসেসিং এ a equal to a plus b plus c by 2। এখন তুমি যদি 3 নাম্বার ধাপের মধ্যে পরের লাইনটা দিয়ে দাও, কোনো ভুল হবে না, ঠিক আছে। একই ধাপে তুমি রাখতে পারো অথবা আলাদা করে ধাপ দিতে পারো। এরপরে বলতে পারো যে মিস এটা কি লিখলেন, এস কিউ আর টি। আচ্ছা, আমাদের কিবোর্ডে স্কয়ার রুটের কোনো সিম্বল আছে বলো তো? এই যে আমি যেটা লিখলাম, এটা কোনো সিম্বল আছে? নো মিস। হ্যাঁ, এটা কিন্তু নাই। এটা যেহেতু নাই, এর জন্য সি প্রোগ্রামিং এ এটার জন্য একটা কিওয়ার্ড আছে। কিওয়ার্ডটা হচ্ছে ছোট হাতের এস কিউ আর টি, মানে হচ্ছে স্কয়ার রুট। এটার নাম হচ্ছে কি স্কয়ার রুট। এর জন্য যখন আমরা এটা ব্যবহার করব, আমরা কি ইউজ করব, এস কিউ আর টি, স্কয়ার ব্র্যাকেটে এস ইনটু, ইনটু কম্পিউটার ইনটু বলতে কিছু না, আমরা এই স্টার চিহ্নটা দিলে কম্পিউটার বুঝে এখানে ইনটুর কাজ করা হচ্ছে। এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। ধাপ 5 আউটপুট এরিয়া। এখানে আমরা জানি যে আমাদের আউটপুটটা হচ্ছে এরিয়া। এসটা কিন্তু প্রসেসিং এ ইউজ করব, আউটপুটে না। আর তুমি যদি চাও যে তুমি এসটা আউটপুটে ইউজ করো, তুমি ইউজ করতে পারবে। ধাপ 6 শেষ। এবার কি করব, ফ্লো চার্ট। শুরু, এবং আমরা অলরেডি জানি ইনপুটের জন্য এই সামান্তরিক চিহ্নটা, ইনপুট এবিসি। তারপরে প্রত্যেকটা জায়গায় এটা কেন হলো,
তোমাদের জন্য যে মিস কত কষ্ট করে রে বাবা, তোমরা যদি যখন বড় হবে তখন বুঝবে। আমার বোর্ড আছে, বইয়ের পিডিএফ আছে, তারপরে তোমাদের জন্য বসে বসে এগুলো। আচ্ছা, x equal to a plus b plus c by 2, তারপরটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু, বুঝে নিচ্ছ যে এখানে তীর চিহ্নটা হবে, এখন আমি আর সময় নষ্ট করছি। তারপরে আউটপুট হচ্ছে এরিয়া, তারপর হচ্ছে শেষ। এখন মিসকে বলো এর মধ্যে এই যে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম আমরা শিখলাম, এর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? আবারও বলছি, সামি যেটা বললো যে মিস এখানে তো আপনি শর্ট করে লিখেছেন, এভাবে লিখলে হবে কিনা? এভাবে লিখলেও হবে, আর তোমাদের বইতে যেভাবে আছে শুরু করি, ইনপুট তথ্য এ বি সি গ্রহণ করি, তারপর প্রসেসিং এর জায়গায় প্রসেসিং, ওভাবেও যদি লিখতে পারো তুমি হবে, যেভাবেই লিখো হবে, অবশ্যই হবে। তাহলে এটা হচ্ছে আমার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। প্লিজ বাবারা 1 মিনিটের মধ্যে আনসার করো, তাহলে আমি সি প্রোগ্রামিং এ চলে যাই। কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বলো। আর আবারও বলছি, এবার তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট আবারও এভাবে লিখেছো, এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছো, এইটার জন্য কিন্তু ডাবল জিরো খাবে, সাবধান, এভাবে দেখাবে না। আরেকজন স্টুডেন্ট, আর হাজার হাজার স্টুডেন্ট এরকম করেছো, হাজার হাজার তো না, ধরো 80%, এটাকেও এই চিহ্ন দিয়েছো, এটাকে আমরা ইংলিশেও ফ্লো চার্ট করি তো অনেকের সাথে প্যাচ লাগিয়ে দিছে, মানে ইংলিশের ফ্লো চার্টের সব আয়তক্ষেত্র দিয়া করে, কিন্তু এখানে ফ্লো চার্টের এরকম করে না। আমার তাই মনে হয়েছে, আমার ঠিক তাই মনে হয়েছিল যে ওরা মনে হয় ইংলিশের ফ্লো চার্টের সাথে এটাকে কমিউনিকেট করেছে, বাট নট অ্যাট অল। এর জন্য তো সি প্রোগ্রামিং বলো, যে কোনো প্রোগ্রামিং, এটা কিন্তু প্রোগ্রামিং এর জন্য না, যে কোনো প্রোগ্রামিং এর জন্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তোমার ডিক্লেয়ার করতে হয়, লিখতে হয়। সেই অ্যালগরিদমের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম লিখার সময় যে কোনো প্রোগ্রামিং এ এটি হচ্ছে বাধ্যতামূলক নিয়ম, তোমাকে এই নিয়মগুলো মানতেই হবে। এবং এটার জন্য কিন্তু এখানে কি ব্র্যাকেট কোনো ঝামেলা, মানে আমি যদি মানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট লাগবে না মিস এখানে? না, এখানে সব সিঙ্গেল ব্র্যাকেট। এখানে না 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 বাবা, সব হচ্ছে তোমার এটা ঝামেলা, কারণ সেকেন্ড ব্র্যাকেট অনেক কিছু মিন করে, থার্ড ব্র্যাকেট এখানে অনেক কিছু মিন করে। তুমি অবশ্যই অবশ্যই এটা ইউজ করবে, সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে বাবা। এটা একটা ভালো কোশ্চেন ছিল, চেষ্টা করবো এটা ইউজ করার। তাহলে আমরা এই প্রোগ্রামের এবার সি প্রোগ্রামটাতে চলে যাই। তিন বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রামিং। ঠিক আছে, আমরা চলে আসছি সি প্রোগ্রামিং। আচ্ছা, আমি এখানে যাব নাকি কোড ব্লকে যাই? আমার কোড ব্লকে একবারে রান করে। আমি তোমাদেরকে জুম করে দিচ্ছি, তোমরা আগে এখানে কোডিংটা দেখো, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে। হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের যে কোনো প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং আমরা শুরু করব হ্যাশ ইনক্লুড stdio.h।
আমি আর আজকে ভয়েড মেইন সরি কনিউ ডট এইচ তারপরে ম্যাথ ডট এইচ এসবে গেলাম না। এটা আমরা একটা মেইন ফাংশন ভয়েড মেইন লিখেছি। এবার এখানে দেখার বিষয় আছে, কে কে বলতে পারবে এখানে ফ্লোট কথাটা কেন আছে? কারণ এখানে আমরা যে ফলাফলটা বের করব সেটা পূর্ণ সংখ্যা মানে হবে না, ভগ্নাংশ বা মানে দশমিক ভগ্নাংশ আসবে এরকম। ফলাফল না, আমরা যে ইনপুট গুলো দেব এই ইনপুট গুলো ধরো 7.5 এরকম হলেও হতে পারে যে একটা ভগ্নাংশ। যখনই তুমি তো প্রোগ্রামার, তুমি কাজ করবে, যখন তুমি ভাববে যে তোমার পুরো প্রোগ্রামটা কাজ করবে হচ্ছে কতগুলো ভগ্নাংশ রেজাল্ট নিয়ে, ভগ্নাংশ ইনপুট নিয়ে, ভগ্নাংশ আউটপুট নিয়ে হলেও হতে পারে, তখন তুমি ইউজ করবে ফ্লোট, FLOAT ফ্লোট। এটা হচ্ছে একটা ডাটা টাইপ, ফ্লোটটা হচ্ছে একটা ডাটা টাইপ। যখন আমরা পূর্ণ সংখ্যা তখন আমরা ব্যবহার করব INT ইন্টিজার, যখন পূর্ণ সংখ্যা তখন ব্যবহার করব ইন্টিজার, যখন ভগ্নাংশ তখন ব্যবহার করব ফ্লোট। আবারও বলছি, আমরা এখানে ফ্লোট দিয়েছি, ফ্লোট একটা ডাটা টাইপ। আমার এই যে চলকগুলো আমি ডিক্লেয়ার করলাম সেই চলকগুলো একটা মানে ধরেই নিচ্ছি এটা পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে, এর জন্য ফ্লোট ABCS এরিয়া। হ্যাঁ মিস, এটা কোশ্চেনটা কি ছিল ম্যাম? কোশ্চেনটা ছিল বাবা 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামিং লিখো। বুঝতে পেরেছো? জি ম্যাম। আমরা এখন 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ফ্লোচার্ট শিখেছি, অ্যালগরিদম শিখেছি, এখন শিখছি সি প্রোগ্রামিং। 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের সি প্রোগ্রামিং লিখো। আচ্ছা, তো আমরা লিখলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে শুরু। আমরা কিন্তু এই যে শুরু করেই দিয়েছি, এটা এতটুকু হচ্ছে কোডিং এ হচ্ছে শুরু। এখানে হচ্ছে চলককে নির্বাচন করেছি। এখন হচ্ছে ইনপুট, এই যে এন্টার 3 সাইডস তোমার সফটওয়্যারটা। আচ্ছা, আমি আগে তোমাদের সফটওয়্যারটা রান করি। আচ্ছা, এন্টার 3 সাইডস, তোমরা প্লিজ একটু বড় করে দেখে নিও। এন্টার 3 সাইডস মানে 3টা বাহু তুমি দাও, কম্পিউটার আমাকে বলছে। এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে। এই কার কোন কমান্ডসটাকে, কোন কমান্ডটাকে ইউজ করলে বা কোন কিওয়ার্ডটাকে ইউজ করলে আমরা এই লেখাটা লিখতে পারি? প্রিন্টএফ। এটা হচ্ছে একটা আউটপুট সিভিল ম্যাম মিডল এসে বলবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা আউটপুট কমান্ড। আউটপুট কমান্ডে লিখেছি এন্টার 3 সাইডস। প্রিন্টএফ এর ভেতরে যখন আমি এন্টার কিছু লিখবো স্ক্রিন সরাসরি সেটা শো করবে। তাহলে দেখো আমাকে এখানে দেখাচ্ছে এন্টার 3 সাইডস। এই যে দেখো আমি এখানে লিখেছিলাম এন্টার 3 সাইডস, দেখেছো? কোথায় লিখেছিলাম? প্রিন্টএফ। সি প্রোগ্রামিং এ যখন তুমি প্রিন্টএফ এর মধ্যে তুমি যখন কোনো কিছু, এই যে প্রিন্ট, দুজন কথা কম বলো, এই যে প্রিন্টএফ, প্রিন্টএফ এর ভেতরে তুমি যা লিখবে স্ক্রিন তোমাকে তাই দেখাবে। এখন বলতে পারো দুটো টি কেন দিয়েছেন? ট্যাব, প্রথমে একটা ট্যাবের সমান জায়গা নিয়েছি, আবার একটা ট্যাবের সমান জায়গা নিয়েছি। এই যে আমাদেরকে আউটপুটটা যখন দেখাচ্ছে, দেখো স্ক্রিনের মোটামুটি মাঝখানে দেখাচ্ছে, কারণ আমি এখানে দুটো ট্যাব ইউজ করেছি। এবার এই যে এন্টার 3 সাইজ, তারপর যে আমাকে এখানে ইনপুট দিতে হবে, আমি মানুষ, আমরাই কম্পিউটারকে বলবো যে হ্যাঁ আমি যে ত্রিভুজ বা যে জমিটার কথা বলছি তার 3 বাহু হচ্ছে এত এত এত। এইটা কম্পিউটার আমার কাছ থেকে নেবে কিভাবে? স্ক্যানএফ ব্যবহার করে। স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট কমান্ড। স্ক্যানএফ এর মধ্যে প্রথমেই তুমি যে বিষয়টা দিবে, 3টা বিষয় দিব স্ক্যানএফ এর মধ্যে। প্রথম বিষয়টা হচ্ছে যেই ভ্যালুগুলো কম্পিউটার এখন মানুষের কাছ থেকে পাবে তারা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? আমরা অলরেডি তাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করেছি যে ফ্লোট ডাটা টাইপ মানে ভগ্নাংশ। ফ্লোট ডাটা টাইপ তুমি যদি ডিক্লেয়ার করো তুমি এখানে লিখবে %f, আর এখানে যদি তুমি ইন্টিজার লিখতে এখানে লিখতে %d। %f মিন ফ্র্যাকশনাল ভ্যালু। 3টা ভ্যালু একসাথে নিচ্ছি, এন্টার 3 সাইডস, যার কারণে %f %f এবং কোনো কমা হবে না, এখানে কিন্তু কোনো কমা হবে না।
মনে রাখবে যখন তুমি পার্সেন্টেজ বা পার্সেন্টেজ একসাথে ব্যবহার করবে সেখানে কোনো কমা ব্যবহার করবে না, তারপর ডবল কোটেশনের মধ্যে লিখে তারপরে কমা। এন্ড মানে হচ্ছে কিবোর্ড থেকে তুমি ভ্যালুগুলো নিচ্ছ। কম্পিউটার কি করবে, কম্পিউটারকে বলছো তুমি কম্পিউটার 3টা ভগ্নাংশ সংখ্যা পাবে, এই 3টা ভগ্নাংশ সংখ্যার জন্য তুমি কিবোর্ডে দাও এন্ড এ, মানে প্রথম কিবোর্ড থেকে তুমি প্রথম যে সংখ্যাটা পাবে সেটা এ তে নিয়ে রাখো, কমা এন্ড বি, তারপরে কিবোর্ড থেকে যে তুমি ভ্যালুটা পাবে সেটা বি তে নিয়ে রাখো, এন্ড সি, যে ভ্যালুটা পাবে সেটা তুমি সি তে নিয়ে রাখো। এবার দেখো আমাদের তাদের সাথে কথা মিল আছে কিনা। আমি এখন দিলাম ধরো 6.8, এটা আমার প্রথম ভ্যালু। এই যে আমি মানুষ টাইপ করে এখানে দিচ্ছি, আমি 6.8 টাইপ করলাম, কম্পিউটার একটা ভগ্নাংশ ভ্যালু পেলো এবং আমি কিন্তু কিবোর্ড টাইপ করে কম্পিউটারকে দিলাম। তার মানে কম্পিউটার এখন কোথায় বসেছিল বলতো, কিবোর্ডে এটা নেওয়ার জন্য বসেছিল। কে বলতে পারবে কম্পিউটার এই 6.8 কার কাছে যে জমা রেখেছে? ম্যাম এটা তো এরিয়ার কাছে জমা রেখেছে। হ্যাঁ বলো, অন্যরাও বলো, শুধু অ্যান্সার দাও। মিস এ তে জমা নিছে মিস। প্রিন্টারের কাছে জমা রেখেছে। নো 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 নো, এর কাছে জমা নিয়েছে। প্রথম ভ্যালুটা এন্ড এ লেখা আছে, কিবোর্ড থেকে নিয়ে এর কাছে জমা নিবে। এরপর ধরো আমি সরি ফারহান এটা করে না, 6.8 দিলাম, এরপর ধরো পরেরটা দিলাম 9, এটা হচ্ছে সেকেন্ড ভ্যালু। সেকেন্ড ভ্যালুটা কার কাছে জমা রাখবে, বি এর কাছে। তারপর ধরো দিলাম 4.6, এটা জমা রাখবে হচ্ছে সি এর কাছে। আমাদের কমা দিতে হবে না? হ্যাঁ বাবা, আমাদের কমা লাগবে না মাঝখানে? না 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 কমা, তুমি তো কিবোর্ডে তুমি যখন ক্যালকুলেটরে মান দাও 3টা মান একসাথে দাও, তোমার কি কমা দিতে হয় না? তো এখানে তুমি কিচ্ছু দিবে না। তাহলে এই যে দেখো এন্টার 3 সাইডস, ঠিক আছে, এই এন্টার 3 সাইডস এ এন্ড পার্সেন্টেজ কমা এন্ড এ এন্ড বি এন্ড সি, কম্পিউটার কিন্তু কাজ শেষ। তারপরে লাইনে কম্পিউটার যে দেখবে সূত্র লেখা আছে a = a + b + c / 2, তার মানে কম্পিউটার কিন্তু পরের লাইনে যে ক্যালকুলেশন করে s বের করে ফেলেছে, area = sqrt, এরিয়াও বের করে ফেলেছে। কম্পিউটার কিন্তু এই দুটো বের করে ফেলেছে এবং কম্পিউটারের কাছে এরিয়ার মান আছে। এর পরের লাইনে কম্পিউটার যে দেখবে printf এরিয়া, দেখো printf, আমি একটু বড় করি, এই যে কম্পিউটার কিন্তু আমার কাছ থেকে কি করলো, আমার কাছ থেকে মান নিয়ে ফেললো, তার মান রিসিভ করা শেষ। সে যখন পরের লাইনে যাবে সেই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করে তার কাছে এস এর ভ্যালু আছে, এস এর মানগুলো এখানে বসে, এর মানগুলো এখানে বসে, বি এর মানগুলো এখানে বসে, সি এর মানগুলো এখানে বসে তার এরিয়ার ভ্যালু আছে। এবার তুমি মানুষ আবার কম্পিউটারকে লিখে দিয়েছিলে প্রিন্টএফ এরিয়া, \n মানে হচ্ছে পরের লাইনে যাওয়ার জন্য, \t মানে হচ্ছে ট্যাবের সমান একটা জায়গা নেওয়ার জন্য। এরপর তুমি কম্পিউটারকে বলছো যে কম্পিউটার এরিয়া = তুমি এরিয়া স্ক্রিনে লেখো, লিখে একটা ফ্র্যাকশনাল ভ্যালু রিসিভ করো, আমাকে শো করো। সেই ভ্যালুটা কার কাছে পাবে, এই যে তুমি লিখে দিয়েছো এরিয়ার কাছে সেই ভ্যালুটা পাবে। কম্পিউটার কি করবে, স্ক্রিনে এরিয়া কথাটা লিখবে, লিখে ও এই এরিয়ার কাছে যে বলবে যে এরিয়া তোমার কাছে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও, ও তখন দিবে, ও তখন স্ক্রিনে এটা শো করবে। হ্যাঁ ম্যাম বলো। আমি তো মনে করেন যদি আমি এখন একটা পূর্ণ সংখ্যা নেই কিন্তু ওইটা যদি মানে ফোনটা যদি মনে করেন ম্যাম একবার পূর্ণ সংখ্যা, ওই ক্ষেত্রে তো আমার ভুল হচ্ছে না প্লট নিলে? না, প্লট তুমি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটোর জন্য ইউজ করতে পারো, ইন্টিজার শুধুমাত্র পূর্ণ সংখ্যা। আচ্ছা দেখো এই যে এখন এরিয়াটা আপনার ভগ্নাংশ রূপে আসছে না ম্যাম, হ্যাঁ এই আমার পূর্ণ সংখ্যা যদি আসতো তাহলে তো আমার ভুল হতো না। কেন ভুল হবে, বোকা নাকি তুমি? তোমার ইনপুটের উপর ডিপেন্ড করে, তোমার 3টা তুমি এমন ভ্যালু দিলে যে যাদের এরিয়া হচ্ছে পূর্ণ সংখ্যা,
তখন তুমি এটা কি ভুল হবে? এমন তো হতেই পারে, তিনটা ভ্যালু। তুমি তোমার জমির সাইজ যদি এমন হয়, না অবশ্য আমি এখন বলতে পারবো না যেহেতু স্কয়ার রুটের বিষয় আছে। এটা খুবই রেয়ার যে এখানে এরিয়াটা পূর্ণ সংখ্যা হবে। তোমার কোডিং যদি ঠিক থাকে, তুমি যদি কোডিং এ ফ্লোট ইউজ করে থাকো, তারপর যদি এখানে পূর্ণ সংখ্যা আসে, এটা ভুল না। আচ্ছা, এখানে দেখো এই যে এরিয়া কথাটা আসছে, কারণ কি আমি ওইখানে এরিয়া কথাটার জন্য ওইখানে আমি এরিয়ার কথাটার জন্য কি লিখেছিলাম, ওইখানে এরিয়ার কথাটার জন্য লিখেছিলাম প্রিন্টএফ এরিয়া। আর কম্পিউটারকে বলেছিলাম তুমি এরিয়া নামে যেই চলকটা আছে সেই চলকে যে যাকে পাবে সেটা এখানে লেখো। তো কম্পিউটার কি করেছে, এরিয়া চলকে যে এই মানটা পেয়েছে বাস সেটা দিয়ে দিয়েছে। এইভাবে করে আমাদের প্রোগ্রামগুলো রান করে, এইভাবে করে আমাদের এই দেখো। আমি যদি আলাদা আলাদা করে করতাম, মানে আলাদা আলাদা করে মানে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, তারপর সবগুলার কাজ করতাম, কোনো সমস্যা নাই, ওটা তো আরো ভালো। আমি হচ্ছে তোমাদের টাইমের সাথে কুলানোর জন্য এইভাবে করে দিয়েছি। আর আমার মনে হলো যে তোমাদের কিছু শেখাই, ওইভাবে করে কি হতো যে প্রিন্টএফ এন্টার ফার্স্ট সাইড, স্ক্যানএফ পার্সেন্টেজ কমা এন্ড এ, পরে আবার লিখতাম প্রিন্টএফ এন্টার সেকেন্ড সাইড, তাই না বাবা? এভাবে করে হতো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা যেটা কি করবে, হোমওয়ার্ক করে এইভাবে দুটো পাশাপাশি লিখে স্ক্রিনশট দিয়ে গুগল ক্লাসরুমে দিবে। আমি দেখি বা না দেখি, এই প্র্যাকটিসটা যারা করবে তাদের জন্য সি প্রোগ্রামিং একদম সহজ। কি করব বুঝতে পারিনি, মানে আমি মানে আমরা কয়টা প্রোগ্রাম লিখবো? এখন যেটা দেখাইছেন ওইটা লিখবো, আর হ্যাঁ, আর এটার ফ্লোচার্ট, এটার অ্যালগরিদম। আচ্ছা, আর যদি পারো এভাবে রান করে বা পাশে কোডিংটা রাখবে, ডান পাশে এটা রাখবে, রেখে একটা স্ক্রিনশট নিবে, স্ক্রিনশটটা আমাকে জাস্ট দিয়ে দিবে। মানে এটার ফ্লোচার্ট অ্যালগরিদম আর এটার প্রোগ্রামটা লেখা রান করে তারপরে দিয়ে দিব। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমাদের আউটপুটটা কি দিয়ে দিব? ম্যাম এই 9টা কি তাহলে যে বিএ তে যাবে? হ্যাঁ বাবা। ম্যাম 9 যে মানটা সেটা কি বি এর ইনপুটে যাবে? হ্যাঁ, 6.8 যাবে এর ইনপুটে, 9 যাবে বি এর কাছে, আর সি এর কাছে যাবে 4.6। আচ্ছা, কে যেন আমাকে জিজ্ঞেস করেছিল যে 2টা কি? এই যে এবার একটু দেখো, মজার বিষয় হচ্ছে একটু আগে আমি এই প্রোগ্রামটা দিয়েছিলাম 6.8, আবার আমি প্রোগ্রামটা যখন রান করাই, আমার যখন আবার প্রোগ্রামটা প্রয়োজন আসলো, তখন আমি কি করব দেখো, এখানে আমি এখন দিচ্ছি 2, এরপর দিচ্ছি ধরো 7.5, এরপর দিচ্ছি ধরো 10.4। দেখো তো আমার প্রথম ভ্যালুটা চলে গেল এর কাছে, তার মানে এ কি করছে, এর আগে রেখেছিল 6.8 কে, এখন রাখছে 2 কে। এর আগে বি রেখেছিল 9 কে, এখন রাখছে 7.5 কে। তার মানে দেখেছো, এ বি সি এরা কিন্তু এমন মান রাখে যারা সারাক্ষণ পরিবর্তন হতে থাকে। এর জন্যই প্রোগ্রামিং এর যেখানে অস্থায়ী ভাবে মান রাখা হয় সেইখানকার সেই জায়গাটাকে বলা হয় চলক, বা সেই অবস্থাটাকে বলা হয় চলক, বা সেই মানটাকে বলা হয় চলক। চলক অস্থায়ী মান রাখে, আর ধ্রুবক যেটা সেটা হচ্ছে ফিক্সড, যার ভ্যালুটা হচ্ছে একদম ফিক্সড। তো যাই হোক, চেষ্টা করেছি তোমাদেরকে একদম সবচেয়ে ভালো। ম্যাম আমি যদি টি যদি না ইউজ করতাম তাহলে ভুল হতো। কোনটা বাবা? ম্যাম ওই যেটা ওই যে ট্যাবের মতো জায়গা নেয়। কোনো ভুল নাই, ধর এখন আমরা রান করাই, এগুলো কিছু ইউজ করছি না, কি হয় দেখো। আমরা কি আউটপুটটাও দিয়ে দেবো গুগল ক্লাসরুমে? হ্যাঁ বাবা, অবশ্যই দিয়ে দিবে। দেখেছো এরিয়ার কথাটা কিন্তু, এই যে পরের লাইনে এই জায়গাটা এতক্ষণ গ্যাপ ছিল, এই লাইনটা গ্যাপ ছিল, এই লাইনে অ্যান্সারটা ছিল, এখন কি হয়েছে তার পরের লাইনে চলে আসছে আর একদম বাপাশে স্ক্রিনের সাথে লেগে আসছে। বা টি ইউজ করলে কি হতো, ধরো এখান থেকে শুরু হতো। আমি বুঝতে পেরেছি এটা কখনোই ভুল না, এটা তো জাস্ট তোমাদের শেখানোর জন্য যে পরের লাইনে যেতে হলে বা একটা স্পেস দিতে হলে কি ব্যবহার করা যায়, এর জন্য আমি দিয়েছি, আর কিছুই না বাবা। ঠিক আছে, যদি সবার বোঝা হয়ে থাকে তাহলে আজকের জন্য তোমাদেরকে আল্লাহ হাফেজ। তোমরা রেগুলার থাকবে, ক্লাস ঠিকঠাক মতো করবে, দেখবে যে তোমাদের কাছে
প্রোগ্রামিংটা অনেক সহজ, ঠিক আছে?